আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে শুক্রবার আসানসোলে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মী সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় মলয় স্যারকে বললেন যে বিধবাকে নিয়ে যেতে হবে। আমি এক কথায় রাজি হয়েছিলাম, কারণ আসানসোল আমার মনের মধ্যে একটা জায়গা করে আছে। আজকে যে জায়গায় আমি পৌঁছেছি সেই জায়গাটা কিন্তু আসানসোলের মানুষেরা আমাকে দিয়েছিলেন। তাই আসানসোলের প্রত্যেকটা মানুষকে, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে দু এক কথা বলবো, কারণ আমি খুব কম কথা বলি এবং কাজে বিশ্বাস করি। সেই জায়গা থেকে আবার অনেকে আছেন যারা বলবেন যে আমরা সবাই এখানে এসেছি একটাই উদ্দেশ্য নিয়ে। বলতে চাই যে যারা শুধু হিন্দু হিন্দু করে, যারা শুধু জয় শ্রীরাম করে, একটা আদিবাসী মেয়ে হয়ে বলতে চাই আমরা আদিবাসী মেয়েরা যারা আছি আমাদেরকে শপথ নিতে হবে। আদিবাসী মানুষ যারা আছি আমাদেরকে শপথ নিতে হবে যে এই বিজেপিকে হাঁটাতে হবে, কারণ এরা শুধু জয় শ্রীরাম বলে, এরা কোনোদিন বলে না জাহেরাইও জিতকার বলে না, এরা কোনোদিন বলে না জাহের বাবা জিতকার বলে না, এরা কোনোদিন মারাঙ্গুরু জিতকার বলে না। তাহলে আদিবাসী মানুষদের কথা যখন এরা ভাবে না, এদেরকে আমরা ভোটটা দেবো কেন? তাই আপনাদের কাছে বলতে এসেছি, ভুল করবেন না, মাঠে নেমে পড়ুন। আমরা এমন একটা মানুষের সৈনিক যিনি 24 ঘন্টা মানুষের কথা ভাবেন, মানুষের দরজায় দরজায় পৌঁছে যান। সেই সৈনিক হয়ে দরজায় দরজায় যেতে হবে, মানুষের কথা শুনতে হবে, মানুষের কথা ভাবতে হবে এবং বিজেপির বিরুদ্ধে যে প্রচার সেটা কিন্তু করতে হবে। কারণ বিজেপিকে তাড়াতে না পারলে আমরা কিন্তু মাথা উঁচু করে বাঁচতে পারবো না। কারণ বিজেপি আমার আপনার মতো সাধারণ মানুষের কথা ভাবে না, তাই বিজেপিকে দূর হাঁটাতে হবে এখান থেকে। আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম আমি সেদিন শপথ নিয়েছিলাম এবং দিদিকে প্রণাম করে কথা বলেছিলাম একটা, যে দিদি যতদিন বেঁচে থাকবো বিজেপিকে আমার বিধানসভায় ঢুকতে দেব না। এবং ভোটের দিন 5000 বিজেপির মধ্যে থেকে 10টা মহিলাকে মাঠে নিয়ে আমি শুভেন্দু অধিকারীর মতো মানুষকে তাড়িয়েছিলাম আমার বিধানসভা থেকে। এবং গত দুবার আমার ঝাড়গ্রাম বিধানসভায় ওনাকে ঢুকতে দিইনি। এবং আমি বেঁচে থাকলে শুভেন্দু অধিকারীর মতো মানুষকে আমার বিধানসভায় ঢুকতে দেব না, এটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত ঝরাবো, তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব। আপনাদেরকেও সেই প্রতিশ্রুতি দিতে হবে, কারণ আমরা এমন একটা মানুষের সৈনিক যে মানুষটা দিনের পর দিন শুধু আমাদের আপনাদের মতো মানুষের কথা ভাবেন। তাই আপনাদেরকে বলতে এসছি, অনেক দূর থেকে এসছি, ঝাড়গ্রামের মতো জায়গায় অনেকেই নাম শুনেছেন হয়তো। দীর্ঘ 34 বছর সিপিএম এর আমলে যে অত্যাচারিত হয়েছি আমরা, তারপরে মাথা উঁচু করে আজ বেঁচে আছি, শান্তির সাথে বেঁচে আছি। তো সেই জায়গা থেকে এসে আপনাদেরকে বলতে চাই, ঠান্ডা মাথায় বসে থেকে লাভ নেই ভাই, মাঠে নামতে হবে। কারণ দিদি সকাল সন্ধ্যা কিন্তু আমার আপনার মতো মানুষের জন্য কাজ করছেন। তাই এই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, আজকে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে আমাদেরকে, যে আমাদের যিনি ক্যান্ডিডেট হয়েছেন, আমাদের এখানে প্রার্থী হয়েছেন, আমাদের দিদির আশীর্বাদ জন্য সেই শত্রুঘ্ন সিনহাকে জিতিয়ে দিতে হবে। কারণ উনি যদি জেতেন তাহলে মনে করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে আমি আপনি জিতবো, আমরা শান্তিতে বাস করতে চাই। যে যারা শুধু হিন্দু হিন্দু করে, যারা শুধু জয় শ্রীরাম করে, একটা আদিবাসী মেয়ে হয়ে বলতে চাই আমরা আদিবাসী মেয়েরা যারা আছি আমাদেরকে শপথ নিতে হবে। আদিবাসী মানুষ যারা আছি আমাদেরকে শপথ নিতে হবে যে এই বিজেপিকে হাঁটাতে হবে, কারণ এরা শুধু জয় শ্রীরাম বলে, এরা কোনোদিন বলে না জাহেরাইও জিতকার বলে না, এরা কোনোদিন বলে না জাহের বাবা জিতকার বলে না, এরা কোনোদিন মারাঙ্গুরু জিতকার বলে না। তাহলে আদিবাসী মানুষদের কথা যখন এরা ভাবে না, এদেরকে আমরা ভোটটা দেবো কেন? তাই আপনাদের কাছে বলতে এসেছি, ভুল করবেন না, মাঠে নেমে পড়ুন। আমরা এমন একটা মানুষের সৈনিক যিনি 24 ঘন্টা মানুষের কথা ভাবেন, মানুষের দরজায় দরজায় পৌঁছে যান। সেই সৈনিক হয়ে দরজায় দরজায় যেতে হবে, মানুষের কথা
পারবো না, কারণ বিজেপি আমার আপনার মতো সাধারণ মানুষের কথা ভাবে না। তাই বিজেপিকে দূর হাঁটাতে হবে এখান থেকে। আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, আমি সেদিন শপথ নিয়েছিলাম এবং দিদিকে প্রণাম করে কথা বলেছিলাম একটা, যে দিদি যতদিন বেঁচে থাকবো বিজেপিকে আমার বিধানসভায় ঢুকতে দেব না, এবং ভোটের দিন ৫,০০০ বিজেপির মধ্যে থেকে ১০টা মহিলাকে মাঠে নিয়ে আমি শুভেন্দু অধিকারীর মতো মানুষকে তাড়িয়েছিলাম আমার বিধানসভা থেকে, এবং গত দুবার আমার ঝাড়গ্রাম বিধানসভায় ওনাকে ঢুকতে দিইনি, এবং আমি বেঁচে থাকলে শুভেন্দু অধিকারীর মতো মানুষকে আমার বিধানসভায় ঢুকতে দেব না, এটা প্রতিশ্রুতি নিয়েছিলাম। তার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত ঝরাবো, তার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেব। আপনাদেরকেও সেই প্রতিশ্রুতি নিতে হবে, কারণ আমরা এমন একটা মানুষের সৈনিক যে মানুষটা দিনের পর দিন শুধু আমাদের আপনাদের মতো মানুষের কথা ভাবেন। তাই আপনাদেরকে বলতে এসছি, অনেক দূর থেকে এসছি, ঝাড়গ্রামের মতো জায়গায় অনেকেই নাম শুনেছেন হয়তো। দীর্ঘ 34 বছর সিপিএম এর আমলে যে অত্যাচারিত হয়েছি আমরা, তারপরে মাথা উঁচু করে আজ বেঁচে আছি, শান্তির সাথে বেঁচে আছি। তো সেই জায়গা থেকে এসে আপনাদেরকে বলতে চাই, ঠান্ডা মাথায় বসে থেকে লাভ নেই ভাই, মাঠে নামতে হবে। কারণ দিদি সকাল সন্ধ্যা কিন্তু আপনার মতো মানুষের জন্য কাজ করছেন। তাই এই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, আজকে এখান থেকে শপথ নিয়ে যেতে হবে আমাদেরকে, যে আমাদের যিনি ক্যান্ডিডেট হয়েছেন, আমাদের এখানে প্রার্থী হয়েছেন, আমাদের দিদির আশীর্বাদ জন্য সেই শত্রুঘ্ন সিনহাকে জিতিয়ে দিতে হবে। কারণ উনি যদি জেতেন তাহলে মনে করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি জিতে আমি আপনি জিতবো, আমরা শান্তিতে বাস করতে পারবো। जिस दिन वहां उठकर दहाड़ेंगे शेर की तरह, तो वो दोनों जो गुजराती हैं प्रधानमंत्री होंगे, दोनों का दिल दहल जाए। इसलिए सब लोगों की निगाह टिकी है आज आसनसोल पर, इसलिए सब लोग देख रहे हैं आज यहाँ क्या नतीजा निकले। जैसे हमारे घटक जी कह रहे थे 72 घंटे बहुत महत्वपूर्ण 72 घंटे हैं। मुझे पूरा विश्वास है कि टीएमसी का हर एक कार्यकर्ता जोर शोर से इन 72 घंटों में लगेगा, पूरा इसका उपयोग करेगा समय का, और 16 तारीख को जब नतीजे आएंगे तो पूरे देश में एक संदेश जाएगा कि आसनसोल ने अपनी बात देश के सामने कह दी, रख दी। और वो बात होगी कि मोदी, अमित शाह, केंद्र सरकार, तुम्हारे अब गिनती के दिन बचे रह गए हैं। ममता बनर्जी दिल्ली आने वाली है, दिल्ली के तख्त पर ममता बनर्जी का दखल होगा 2024 में, और उसकी तैयारी में हम सब जुटे। इसलिए आसनसोल के उपचुनाव करना। शत्रु जी केवल 2 साल के लिए यहां से लोकसभा के सदस्य बनने के लिए नहीं आए। मेरी इनकी बात हो रही थी कल शाम को जब मैं पहुंचा, यहाँ पर जमकर रहने का प्लान इन्होंने बनाया है, और लगातार आसनसोल की सेवा में जुटे रहेंगे, आपकी सेवा में जुटे रहेंगे, और देश के मानचित्र पर आसनसोल का जो महत्वपूर्ण स्थान होना चाहिए उसको शत्रुघ्न सिन्हा जी आपको दिलवाएंगे। चाहे यहाँ के खदान हो, चाहे यहाँ के उद्योग हो, चाहे यहाँ पर भारत सरकार के जो उपक्रम हो वो हो, उस सब पर इनकी पैनी निगाह रहेगी, और ये सुनिश्चित करेंगे कि भारत सरकार जो सब बेच बाच कर निकलना चाहती है उस पर अंकुश लगे। हम नहीं बिकने देंगे। बंगाल से दिल्ली वापस रोज अप एंड डाउन करते थे, यहाँ के भाषण देते थे, और ऐसा लगता था जैसे कि बंगाल को उनको चबा जाना है, हड़प लेना है, किसी तरह कब्जा कर लेना है। क्यों कब्जा करना है? क्यों कब्जा करना है? वह जब मौका आएगा
तब मैंने सोचा कि अब बगल में बैठने से काम नहीं चलेगा, शांत बैठने से काम नहीं चलेगा। और मैं चलकर कोलकाता आया और उसी समय मैंने तृणमूल कांग्रेस को ज्वाइन किया। यहां जो लड़ाई है बंगाल की, उसमें कुछ भी मेरा अंशदान हो सकता है, मामूली सा, वो मैं करूंगा। और यहां पर किसी हालत में भारतीय जनता पार्टी को आगे नहीं बढ़ने दूंगा और ममता दीदी को हम लोग फिर एक बार मुख्यमंत्री बनाएंगे। ये सोचकर हम तृणमूल कांग्रेस में शामिल हुए। मुझे बहुत खुशी है कि हम दोनों भाई अब एक बार फिर एक ही पार्टी में हैं। और मैं आपको विश्वास दिलाना चाहता हूं कि दो सिन्हा अगर एक साथ रहेंगे तो कुछ न कुछ कमाल होगा। अटल बिहारी वाजपेयी की सरकार भी थी, शत्रु जी भी मंत्री थे, मैं भी मंत्री था, ममता जी भी मंत्री थी उस सरकार में। लेकिन तब ये पार्टी नहीं थी जो आज है भारतीय जनता। आज की भारतीय जनता पार्टी बिल्कुल ही गलत रास्ते पर चली गई। और इनको मैं आपसे कहना चाहता हूं, हिंदुत्व से कोई मतलब नहीं है, किसी और चीज से कोई मतलब नहीं है। इनको अगर मतलब है तो केवल पावर से मतलब है। इसी तरह अपने को सत्ता में बना के रखो, यही है उनका मुख्य उद्देश्य है। और उसमें जो भी गलत काम करना पड़ेगा वो गलत काम करेंगे, लेकिन सत्ता में बने। शत्रुघ्न सिन्हा लोकसभा में पहुंचेंगे और साथ में ठिकाना होगा नहीं देगा। मैं कहना ये चाह रहा था, 3-4 पॉइंट से कहा था, मैं कहूंगा, मैं कहना ये चाह रहा था, आप लोग प्रमुख स्तंभ हैं, आप लोग ही एकदम जबरदस्त, आप जीत का सेहरा सही मानों में आपके संघर्ष पे, आपके लड़ाई पे, आपके कमिटमेंट पे, आपके डिटर्मिनेशन पे, आपके डिवोशन पे ही सेहरा बांधा जाएगा। इसलिए मैं आप लोगों को कह रहा हूं कि ये जीत का बार बार जिक्र कर रहे हैं, हमारी जीत वो दरअसल ममता जी के द्वारा, तृणमूल कांग्रेस के द्वारा दी गई ये जिम्मेदारी है। ये जीत जो है इसका सेहरा ममता जी के सर पे जाएगा, क्योंकि भार और जिम्मेदारी उन्होंने दी है। तृणमूल कांग्रेस के ऊपर जाएगा, आप लोग के ऊपर जाएगा, आसनसोल की जनता जनार्दन के ऊपर जाएगा। इसलिए आपकी उतनी जिम्मेदारी है जितनी हम लोगों की है। एक तो ये कहना चाहता हूं। दूसरी बात, वो बात तो खैर हो गई है जो तरह तरह की बातें लोग करते रहे, बारी है, फलाना है, स्टार वो बौखला गए, घबरा गए। कुछ लोग तो ये भी कह रहे हैं कि स्पीकर अभी बंद करने का पहला कोई इलेक्शन देखा है आपने? कोई इलेक्शन याद है जहां पूरे चुनाव तक पब्लिक मीटिंग बंद कर दी गई हो? पब्लिक मीटिंग बंद कर दी गई हो, स्पीकर बंद कर दिया गया हो। इंडोर तो कर सकते हैं, आउटडोर नहीं कर सकते हैं। मैंने देश का मैं बहुत बड़ा स्टार प्रचारक कई बार रह चुका हूं। 2 बार केंद्रीय मंत्री रहा, कैबिनेट मिनिस्टर, 4 बार MP रहा। मैंने अपने जीवन में, कल्याण बाबू आपने भी, किसी ने नहीं देखा होगा कि पूरे इलेक्शन तक जयप्रकाश बाबू बंद ही कर दिया। ऐसा कई लोग कह रहे हैं कि कारण कुछ और है, कहीं पे निगाहें, कहीं पे निशाना। उन्हें लग रहा है कि इतना आपका हुजूम, आवाम, इतना आपका रिस्पॉन्स और जबरदस्त रिएक्शन हो रहा है, एक क्रेज, एक हिस्टीरिया दिखाई पड़ रहा है आपके ममता जी के प्रति, तृणमूल कांग्रेस के प्रति, या आपके अपने उम्मीदवार के प्रति। ऐसा दिखाई पड़ रहा है कि सिर्फ बौखलाहट और घबराहट से कहीं ऐसा ना हो गया हो, ऐसा लोग कहते हैं। तो सामने वाले क्या, अभी तो लग रहा है कि वन साइडेड दिख रहा है। हालांकि किसी चुनाव को लाइटली नहीं ले सकते हैं, लेकिन वन साइडेड दिख रहा है। वहां पे कोई 50 आदमी, 25 आदमी, वहां पे ऐसे ऐसे नेता आ रहे हैं, भेजा जा रहा है बिहार से कि
हमारे बिहार से या दिल्ली से जहां जहां से कुछ केंद्रीय नेता भी आ रहे हैं, जिनको उनके घर में नहीं पहचानते लोग, वो आ रहे, उनको आसनसोल में कौन पहचानेगा? वो अपनी पहचान बनाने के लिए, बढ़ाने के लिए आ रहे हैं, उनको भेजा जा रहा है। बहुत सारे नेता जो आ रहे हैं प्रचार करने उधर उस पार्टी में, वो तो मर्सी पिटिशन केस है। গত 2-3 বছর ধরে যে অসহ্য যন্ত্রণা সহ্য করেছি সেটা সবাই বলবেন যারা এসেছেন বিজেপি থেকে। সেই মায়া ত্যাগ করে, সেই যন্ত্রণা ত্যাগ করে আপনাদের মধ্যে এসেছি। এবং যে কথাই বলছিলাম, আমি ছোট করে বলবো, অনেকেই আছেন যে এই নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে, কারণ নির্বাচনটা কি অগ্নিমিত্রা আর শত্রুঘ্ন সিনহার লড়াইয়ের জন্য তাকিয়ে আছেন। কে অগ্নিমিত্রা? সারা ভারত জানে না তাকে, পশ্চিমবঙ্গই জানে না তাকে। শত্রুঘ্ন সিনহাকে সবাই জানে সারা ভারতে। না, আসল লড়াইটা অন্য জায়গায়। আসল লড়াইটা দিদির সঙ্গে মোদির লড়াই। সর্বস্ব নিয়ে মোদি এসেছিলেন এখানে। 3 মাস্কেটিয়ার্স, 3 মাথা আমাদের বিজেপির মধ্যে আছে। ত্রিশূলের 3 মাথা, মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই 3 জন মিলে ঝাঁপিয়েছিলেন যে বাংলা চাই, বাংলাকে জয় করব আমরা। পারেননি। চাই এই স্লোগানের সঙ্গে মোদির স্লোগান ছিল মুঝকো বাঙ্গাল চাইয়ে। যেন একটা গাছে আম ঝুলছে, গেলাম, গিয়ে পেরে নিয়ে পকেটে পুরে ফেললাম। বাংলা এতই সোজা। তখন আমি বিজেপি দলের মধ্যে বারবার বলেছি যে বাংলা জিততে গেলে বাংলার লোকের কাছে যেতে হবে। এমনি এমনি কেউ মমতা দিকে অগ্নিকন্যা বলে না। আন্দোলনের এক নাম মমতা বন্দ্যোপাধ্যায় এমনি এমনি বলে না। তিনি দীর্ঘদিন এই আন্দোলনের মধ্যে এসে মানুষের কাছে গিয়ে সারা বাংলার লোক যখন মনে করে আমাদের মাথার উপর ওই দিদি আছে, এই মন ছুঁয়ে থাকা, এই জায়গায় না পৌঁছতে পারলে বাংলা জয় সম্ভব নয়। বাংলার কৃষ্টি জানতে হবে, বাংলার সংস্কৃতি জানতে হবে, বাংলার মানুষকে জানতে হবে। ওপর থেকে এসে মুঝে বাঙ্গাল চাইয়ে বললেই হবে না, আর হাজার হাজার কোটি টাকা খরচ করলেও হবে না। হয়নি। ৭৭-এ আটকে গেছে, আগলাবার 200 পার হয়নি না। সমস্ত নেতা নেত্রী সেই কৈলাস বিজয়বর্গী তাড়াতাড়ি বলছেন নিজের লোককে, দিল্লি কা টিকিট দেখো কিতনা জলদি মিলেগা। সে বলছে বিকেল 4টে-5টার আগে কোনো ফ্লাইট নেই। বলো কাটলো, নে না। বলে ইতনা দের তক क्या करेंगे? তখন 12টা বাজে। বলে চলো এয়ারপোর্ট যা, চলো এয়ারপোর্ট যাকে ওয়েট করেंगे। মানে ওখানেও থাকবে না, বিজেপি অফিসেও থাকবে না। কেন হয় সেটা আপনাদের সঙ্গে। শত্রুঘ্ন সিনহা জি এসছেন। শত্রুঘ্ন সিনহা স্বাগতম। শত্রুঘ্ন সিনহা স্বাগতম। আছেন আমাদের প্রার্থী, কাউন্সিলর, আমাদের যারা ওয়ার্ডের প্রেসিডেন্ট, অঞ্চলের প্রেসিডেন্ট, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন বলে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না, বক্তব্য রাখতে রাখতে গলাও ধরে গেছে। যেহেতু আজকে কাউন্সিলররা আছেন, পার্টির নেতৃবৃন্দরা আছেন, আমি আপনাদের বলবো মাঝে মাত্র 3টে দিন, 4র্থ দিনে কিন্তু ভোট। এই 3টে দিন মানে 72 ঘন্টা। এই 72 ঘন্টা কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, কাজে লাগাতে হবে। আমরা প্রথম দিন থেকেই নির্দেশ দিয়েছিলাম কাউন্সিলরদের, ওয়ার্ড প্রেসিডেন্টদের, যে আপনারা বাড়ি বাড়ি প্রচার করতে হবে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লিফলেট আপনাদের কাছে দিয়েছিলাম, যে সেই লিফলেটটাও বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। আজকের থেকে আমাদের একটা টিম আমাদের সেন্ট্রাল অফিসে কাজ করবে। তারা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় ফোন করবে এবং তারা ফিডব্যাক নেবে সেই লিফলেটগুলো পৌঁছেছে কিনা,
এবং কাউন্সিলররা বাড়ি বাড়ি গেছে কিনা। যে যে কাউন্সিলররা বাড়ি বাড়ি যাননি, আমরা হয়তো রাতে কিছু কাউন্সিলরের খবর পাবো, তাদের সাথে যোগাযোগ করব। কাউন্সিলর হয়ে গিয়ে দলের হয়ে আপনার ওয়ার্ডকে জেতাতে হবে। আপনি জিতেছেন, আপনার দায়িত্ব আপনার ওয়ার্ডকে জেতাবে। এবং সেই জেতাতে গেলে কি কি প্রয়োজন নিশ্চয়ই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে সাথে থেকে আপনাদের যেটা প্রয়োজন আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আর এই 3টে দিনের মধ্যে আগামীকাল 3টের সময় গ্র্যান্ড হোটেলের সামনের থেকে একটি পদযাত্রা, আমাদের প্রার্থী থাকবেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী এবং যে নেতৃবৃন্দ মন্ত্রীরা আমাদের এখানে থাকবেন, তারা সবাই মিলে এমন একটা পদযাত্রা করতে হবে যেটা আসানসোলের একটা ইতিহাস তৈরি হবে, যে এত বড় পদযাত্রা যা কখনো হয়নি। তার জন্য সমস্ত কাউন্সিলরদের আমি জানাই যে আপনারা সেন্ট্রাল অফিসে গিয়ে অথবা ফোন করে কালকে আপনাদের এই পদযাত্রাতে আপনাদের এলাকার মানুষ আসার জন্য কি প্রয়োজন, কি করতে হবে, সেটা কিন্তু আগামী এই মিটিংয়ের 1-2 ঘন্টার মধ্যে লিখিয়ে দেবেন। এবং আমরা তাদের সাথে যোগাযোগ করে যাতে সেগুলো আমরা ব্যবস্থা করতে পারি সেই ব্যবস্থা আমরা করব। আর 10 তারিখ আমাদের শেষ দিন ভোট প্রচারে। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা অঞ্চলে যাতে 10 তারিখে সকালে নিজস্ব এলাকায় মিছিল করা যায়, একসঙ্গে আমরা টাইম বলে দেবো, আপনাদের জানিয়ে দেবো। সেই সময় আপনাদের ওয়ার্ডে এবং যারা গ্রামীণ এলাকার আছেন সেই গ্রামীণ এলাকার অঞ্চলে সেই এলাকার মানুষকে নিয়ে মিছিল করে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাজির সমর্থনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং মাঝে একটা দিন 11 তারিখ 10 তারিখের মধ্যে আপনাদের কাছে সমস্ত বুথ মেটেরিয়াল পৌঁছে যাবে এবং আপনারা সেই বুথ মেটেরিয়াল নিয়ে প্রত্যেকটা বুথে যারা কর্মী, যারা ভোট করবেন তাদের সঙ্গে মিটিং করতে হবে, তাদেরকে বুথ মেটেরিয়াল বুঝিয়ে দিতে হবে এবং 3টে করে এজেন্টের পদ থাকবে। একজন আমাদের যিনি মূল এজেন্ট তিনি বুথের ভেতরে থাকবেন এবং বাকি 2জন যারা রিলিভার হবেন তাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে তাদের কি কাজ। এরপরে ভোটের দিনে 7টার থেকে ভোট, কিন্তু 1 ঘন্টা আগে বুথে ঢুকতে হবে 6টার সময়। তারপরে মক পোলিং করতে হয়। সেই মক পোলিং সমস্ত বুথের এজেন্টদেরকে বলে দিতে হবে কিভাবে মক পোলিং হয় এবং সেই মক পোলিং দিতে হবে যে কিভাবে আমাদের সমর্থক যারা ভোটার সেই বুথে। সেটা তো অন্য কথা, কিন্তু পার্লামেন্টে বসে যার বক্তৃতা মন্ত্রমুগ্ধের মতো শুনতে হয়, সেই আমার পরম শ্রদ্ধার মানুষ হচ্ছেন যশবন্ত সিং। আজকের বিজেপি এই জহরদের চিনতে পারেনি, এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। এটা নয় যে এনারা আজকে নেই বা মন্ত্রী নেই, এটা দুঃখের নয়। দুঃখের কি জানেন? দুঃখের হচ্ছে ভারতবর্ষ দুটো বড় সম্পদকে হারিয়েছে, তাদেরকে শুনতে পায় না আজকে ফিসক্যাল পলিসির উপর। যে আমি যে বিজেপিকে দেখেছি, মুরলী মনোহর যোশী, আমি তার সঙ্গে কাজ করেছি, চেয়ারম্যান ছিলেন আমার এস্টিমেট কমিটি। আমি উল্টো দিকের লোক, কিন্তু আমি একদিন বলেছিলাম ওনাকে, আমি একটু আগে যশবন্ত সিনহাজিকে বলেছিলাম যে স্যার मेरा चांस मिल जाता तो आपको पैर में था बैठ के हम कुछ काम सीख लेता आपको पास से, कुछ ज्ञान ले लेता आपको पास से। ऐसा सब आदमी आज সেই সব নামি দামি ব্যক্তিদের
বিজেপিতে কোনো জায়গা নেই। দেখুন, গতকাল আজকের লড়াইটা কিন্তু আসানসোলের বুকে 2-3টে প্রেক্ষাপটে রয়েছে। আসানসোল এমন একটা জায়গা যেখানে কয়লা খনি রয়েছে এখনো পর্যন্ত, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং হিসেবে পরিচিত। আসানসোল এমন একটা জায়গায় যেখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে। আসানসোল এমন একটা জায়গা, পাশেই দুর্গাপুর, সেখানে স্টিল অথরিটি রয়েছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7478783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।